আমরা এর আগের সেশনে ক্যাশ রিজার্ভ রেশিও নিয়ে আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা করব স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এসএলআর। এই এসএলআরটা আরবিআই কে এসএলআর এর রেটটা রেশিওটা ফিক্স করার অধিকার কে দিয়েছে আরবিআই কে? Section 42 of RBI Act 1934 and Section 24 2A of Banking Regulation Act 1949 এই দুটো সেকশনই আরবিআই কে অধিকার দিয়েছে to regulate statutory liquidity ratio. Now what is statutory liquidity ratio? What is the present rate of statutory liquidity ratio? মানে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি কমার্শিয়াল ব্যাংক আরবিআই একটা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এসএলআর এটা ফিক্স করে দিয়েছে। দ্যাট মিন্স প্রত্যেকটি ব্যাংকে সেই পার্সেন্টেজ তার এনডিটিএল, আমরা এর আগের ক্লাসে করেছি হোয়াট ইজ এনডিটিএল। এনডিটিএল এর একটা ফিক্সড রেশিও তাকে আলাদা করে রাখতে হবে। যেরকম সিআরআর আমরা বলেছিলাম 4.5% আলাদা করে রাখতে হবে না, সেই ক্যাশটা রিজার্ভ ব্যাংকের কাছে গিয়ে রাখতে হবে। এবারে রিজার্ভ ব্যাংকের কাছে রাখতে হবে না, ওই টাকাটাই রাখবে, এটা আলাদা করে গচ্ছিত থাকবে, রিজার্ভ ব্যাংকের নামেই থাকবে। আমরা যেরকম করি না, এই টাকাটা তোর কাছে রাখিস তো, আমার এই টাকাটা, আমরা অনেক সময় বলি যে না তোমার কাছে থাক, আমার টাকাটা আমি তোমার কাছ থেকে পড়ে নেবো, তোমার কাছেই থাক, আমার টাকাটা তো আমি তোমার কাছ থেকে পড়ে নেবো, থাক তোমার কাছে থাক। আমরা বলি যে এটা অনার সঙ্গে করি কিনা, এটাও ঠিক সেরকমই। এটা আমরা পরে নেবো বলে না, এটা রিজার্ভ ব্যাংকে বলে এটা টাকাটা আমার জন্যই রাখা আছে, কিন্তু এটা তোমার কাছে তোমার সেফ ফ্যাসিলিটি থাকবে, তোমার কাছেই থাকবে। এখন সেটাকে কি ফর্মে রাখবে? ফর্মে রাখতে হবে, ক্যাশ হিসেবে রাখতে পারে, গোল্ড হিসেবেও রাখতে পারে। দ্যাট মিনস ব্যাংকগুলোকে গোল্ডে ইনভেস্ট করতে হবে, গোল্ড পারচেজ করতে হবে। ব্যাংকে কিন্তু তার মানে আরেকটা ইনভেস্টমেন্ট ব্যাংক করে, গোল্ডে ইনভেস্ট করে ব্যাংক, ঠিক আছে, তার মানে গোল্ডেও রাখতে পারে। আর একটা রাখবে কি আনএনকাম্বার্ড অ্যাপ্রুভড সিকিউরিটিজ। হোয়াট ইজ আনএনকাম্বার্ড অ্যাপ্রুভড সিকিউরিটিজ? এটা হচ্ছে কি গভর্নমেন্ট সিকিউরিটিজ, গভর্নমেন্ট বন্ডস। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট সিকিউরিটিজ বলি, গিল্টেড সিকিউরিটিজ বলি, অ্যাপ্রুভড সিকিউরিটিজ বলি। এগুলো গভর্নমেন্ট ছাড়ে এই সিকিউরিটিজগুলো। যখন গভর্নমেন্টের অনেক সময় থাকে না প্রয়োজন হয়, কিসের প্রয়োজন হয় আমরা সবাই বাজেটে দেখেছি না, বাজেটে যা আয় হচ্ছে, যা ট্যাক্স থেকে গভর্নমেন্ট যেটা পাচ্ছে তার চেয়ে বেশি গভর্নমেন্টকে খরচা করতে হচ্ছে। বিশেষ করে আমাদের এই কোভিডের সময় কত টাকা বেশি, আর এখন আমাদের এত বেশি ভয়ঙ্কর গ্রোথ হচ্ছে, তখন গভর্নমেন্টকে অনেক টাকা খরচা করতে হচ্ছে। এই রাস্তাঘাট, এয়ারপোর্ট, এত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সব কিছু জিনিস তৈরি হচ্ছে। আগেকার দিনের মালদাতা আমলে সেরকম রাস্তাঘাট তৈরি হচ্ছে না। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন কি ভয়ঙ্কর রকমভাবে ডেভেলপ করে গেছে। তোমরা এখন দেখো, তোমরা এখন হাওড়া স্টেশনকে দেখো কত রকম কি ভয়ঙ্কর রকমভাবে পাল্টে গেছে। তার জন্য পয়সা খরচা করতে হচ্ছে, এয়ারপোর্টস গুলো বানানো হচ্ছে। I mean, can you imagine? North Eastern state there are 14 airports. যেটা কদিন আগেও ছিল না, 5 বছর আগেও ছিল না। তো সেটা বানাতে গেলে কত টাকা লাগছে, খরচা শিখেই খরচা হচ্ছে। গভর্নমেন্ট কি আমাদের ট্যাক্স থেকে অতগুলো টাকা পাচ্ছে না। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে কি, তখন সিকিউরিটিজ ছাড়ে মার্কেটে। সাধারণ লোকেরা সেই সিকিউরিটিজটা কিনে 10 বছরের সিকিউরিটি, একটা সার্টেন রেট অফ ইন্টারেস্ট করতে হবে, যে তোমাকে আমি 7% ইন্টারেস্ট, 8% ইন্টারেস্ট দেবো তোমাকে, এবং এটা গভর্নমেন্ট রেট অফ ইন্টারেস্ট সিকিউর। এবং তারপরে গভর্নমেন্ট বলে আমরা তো বলতে পারি যে ঠিক আছে তুমি যদি 8% দেবো, আমাকে তো ব্যাংকে 8% দিচ্ছে, আমি তোমার কাছে কেন রাখতে যাবো? ব্যাংক তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন বলছে এই টাকাটা তুমি আমার কাছে রাখছো, সেটাতে তুমি ট্যাক্স বেনিফিট, ইনকাম ট্যাক্স বেনিফিট পাবে। আমাকে কতগুলো ইনসেন্টিভ দিচ্ছে, এবং সেই ইনসেন্টিভে আমি গভর্নমেন্টকে টাকা দিচ্ছি। দ্যাট ইজ কল্ড গভর্নমেন্ট সিকিউরিটিজ। এবং সেরকম যেরকম আমরা সাধারণ লোকেরা যেরকম আমরা কিনি, সেরকম ব্যাংকরাও কেনে গভর্নমেন্ট সিকিউরিটি, কারণ ইট ইজ সেফ, ইট ইজ নট ভোলাটাইল। আজকে এই টাকা দিয়ে আমি কিনলাম, কালকে এই ভ্যালুটা যদি মার্কেট যদি শেয়ার, মার্কেটের শেয়ার যদি কোম্পানির কোনো লিমিটেড কোম্পানি বা অন্য কোম্পানি যদি শেয়ার, তোমরা দেখো না শেয়ারসের ওইগুলো ভ্যালুগুলো কখন উপরে উঠছে, সেন্সেক্সের উপরে ডিপেন্ড করছে, কখন দাম বাড়ছে, কখন দাম কমছে।
তো ব্যাংকের এরকম যদি ইনভেস্ট করতে থাকে তো ব্যাংকে তো যে কোনো দিন লাটে উঠে যেতে পারে। ব্যাংকেরও তো ভ্যালু ওপর নিচে হতে থাকবে সারাক্ষণ। সেটা করলে কি ব্যাংকে চলবে? চলবে না। সেটা ব্যাংকরা সাধারণত জেনারেলি তারা কোথায় ইনভেস্ট করে? ইনভেস্ট করে গভর্নমেন্ট সিকিউরিটিজে দেয়। তো সেই সিকিউরিটিজগুলো তাদের কাছে থাকে। যখন দেখে যে গভর্নমেন্টকে, যখন ব্যাংকের মেইন ব্যবসাটা কি হচ্ছে? প্রফিট আর্নিং। সে লোন দেবে। আচ্ছা ধরো না লোন দিতে 200 কোটি টাকা দেখা যায়, সেই 200 কোটি টাকা সে লোন দিতে পারছে না, তখন সে বাকি টাকাটা যে তার যা পড়ে রয়েছে সেটা কি করবে? সে নিশ্চয়ই এমন একটা জায়গায় ইনভেস্ট করবে যেখানে ইনভেস্ট করলে সে গভর্নমেন্ট সেটা সিকিউরড হবে, অ্যান্ড দ্যাট ইজ গভর্নমেন্ট সিকিউরিটিজ। সেখানে বেশিরভাগ প্রাইভেট ব্যাংকের কাছেই গভর্নমেন্ট অ্যাপ্রুভড সিকিউরিটিজ থাকে। আচ্ছা আরেকটা বার বলেছি আনএনকাম্বার্ড। হোয়াট ইজ দিস আনএনকাম্বার্ড অ্যাপ্রুভড সিকিউরিটিজ? আনএনকাম্বার্ড মানে হচ্ছে কি, যার এগেইনস্টে আমরা কি করি? আমরা ব্যাংকে যখন যাই আমরা লোন নিই না, আমরা এফডি এগেইনস্টে লোন নিই না, দিই কিনা? আমরা বাড়ির এগেইনস্টে লোন নিই কিনা? আমরা বাড়িকে বন্ধক দিয়ে লোন নিই, আমরা আমাদের ফিক্সড ডিপোজিট ব্যাংকের কাছে রেখে দিয়ে লোন নিই, আমরা এনএসসি এলআইসি ব্যাংকের কাছে রেখে দিয়ে আমরা লোন নিই। তার মানে আমরা কিছু জিনিস ব্যাংকের কাছে রাখছি বন্ধক হিসেবে। ধরে নাও আমি একটা বাড়ি আমি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে বন্ধক রেখে ওটার এগেইনস্টে আমি লোন নিয়েছি। সেই দলিলটাকে আমি আবার সেটাকে নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বলবো এই দলিলটা নাও, আমাকে লোন দাও। এটা তো হবে না, কারণ আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি, আমার ওটা অলরেডি রেকর্ড করা রয়েছে ওই দলিলটা, যেটা ইউনাইটেড ব্যাংকের কাছে আছে। তো সেরকম ভাবেই এমন কোন সিকিউরিটিজ ব্যাংকে রাখতে হবে যেটার উপরে এগেইনস্টে ব্যাংক ওই মুহূর্তে কোনো লোন নিয়ে নেই, কারো কাছে বন্ধক রাখেনি ওই মুহূর্তে। তার মানে এসএলআর এর জন্য ব্যাংক গোল্ডে রাখতে পারে, ক্যাশে রাখতে পারে, এন্ড আনএনকাম্বার্ড অ্যাপ্রুভড গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ফর্মে রাখতে পারে। এবং সেটা রাখা হয় কোথায়? রিজার্ভ ব্যাংকের কাছে নয়, আমার কাছেই রাখা হয়, পুটলি বাঁধা থাকবে এবং সেটা থাকবে রিজার্ভ ব্যাংকের নামে। ঠিক আছে? আচ্ছা এই মুহূর্তে তাহলে আমাদের এসএলআর কত? 18%। 18% এসএলআর। তার মানে কি দাঁড়ালো? এসএলআর 18%, সিআরআর 4%, 4.5%, that means 22.5%। মানে 200 কোটি টাকা আমার কাছে যদি থাকে, ব্যাংকের কাছে যদি থাকে, তাহলে তার কত পার্সেন্ট হবে? 22.5%। 22.5% মানে হচ্ছে কত? 45%। 45 crores। ঠিক আছে? তাহলে 45 crores ব্যাংক লোন দিতে পারে না। তার মানে 155 crores 200 কোটি টাকার মধ্যে থেকেও 155 crores ব্যাংক লোন ব্যবহার করতে পারে পাবলিককে লোন দেওয়ার জন্য। এবং তার যদি কোথাও যদি ইনভেস্ট করতে হয়, গোল্ড কেনার, এটা সেটা কেনার, সেই টাকা দিয়েই সে করতে পারে, এই বেশি সে করতে পারবে না। এবং এটা থেকে তাকে প্রফিট আর্ন করতে হবে, এটা থেকেই তাকে প্রফিট আর্ন করতে হবে। তাকে কি করতে হবে? ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, তাকে ইন্টারেস্ট দিতে হবে। ব্যাংকের যতগুলো এমপ্লয়মেন্টের পেনশন, স্যালারি, যতগুলো বেনিফিটস আছে, তাদের বেড়াতে যাওয়ার, মেডিকেল ফেসিলিটিস, তারপরে বাড়ি ভাড়া, ইন্স্যুরেন্স, ইলেকট্রিসিটি, সব খরচা তাকে বহন করতে হবে ওই প্রফিটটা থেকে। তারপরে এইসব করে টরে সব করে টরে, আর যদি ব্যাংক থেকে কোথা থেকে লোন নেয়, সেই লোনেরও ইন্টারেস্ট তাকে দিতে হবে। ব্যাংক অনেক সময় আরবিআই কাছ থেকে লোন নেয়, ব্যাংক অনেক সময় পাবলিকের কাছ থেকেও লোন নেয়, না পাবলিক বলছি অন্যান্য ব্যাংকের কাছ থেকেও লোন নেয়, সেটারও ইন্টারেস্ট ব্যাংকে দিতে হবে। এই সব দিয়ে ধুয়ে তাকে প্রফিট আর্ন করতে হবে, তাকে দেখাতে হবে কি আমি কিন্তু প্রফিটে আছি, লাল বাতি আমি এখনো দেখাইনি। তাহলে বুঝতে পারছো যে ব্যাংকে কত পরিশ্রম করতে হয় প্রফিট আর্ন করতে। This is what is being done. This is what is being done by the banks, and RBI এইভাবেই কন্ট্রোল করছে। মানি সাপ্লাই কিভাবে কন্ট্রোল করছে? থ্রু সিআরআর এন্ড এসএলআর। মানি সাপ্লাই কন্ট্রোল করে ইনফ্লেশন কন্ট্রোল হবে, মানি সাপ্লাই কন্ট্রোল করে ইকোনমিক গ্রোথ কন্ট্রোল হবে। This is the function of SLR.
নাও নেক্সট ক্লাসে আমরা চলে যাব ব্যাংক রেট ডিসকাস করতে। সো উই উইল ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট ব্যাংক রেট। ওকে, ফাইন টুডে।